মহানগরী দক্ষিণের আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সমবেত সুধী মণ্ডলী, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে ৫৪ বছর বিজয়ের মালা পরে বাংলাদেশ বিশ্বের বুকে একটি গৌরবজনক অবস্থানে দাঁড়িয়ে আছে। যারা এই বিজয় ছিনিয়ে এনেছিলেন, আজকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের ত্যাগের বিনিময়ে আমরা এরকম একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। আজকের এই বিজয়ের আগের দিনের এই আলোচনা সভায় এটা আমাদেরকে বলতেই হবে যে আমরা গত ৫৪ বছরে বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারিনি। কেন এটা পারিনি আমরা? আমাদের নেতৃবৃন্দ সেটা বলেছেন। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন, তারা এই দেশের মানুষকে বিভক্ত করে রেখেছিলেন। এই দেশের মানুষকে তারা ঐক্যবদ্ধ করতে পারেননি। যারা ক্ষমতায় ছিলেন, তারা নিজেদের দলীয় স্বার্থ এবং একক আধিপত্য বিস্তার করে দেশের মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছিলেন। যারা বাংলাদেশের এই স্বাধীন সার্বভৌম সত্তাকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিয়ে কাজ না করে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন, যার কারণে এখানে গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠেনি, পরমত সহিষ্ণুতার রাজনীতি গড়ে ওঠেনি। একটি স্বাধীন দেশ ঐক্যবদ্ধভাবে যেভাবে ভূমিকা পালন করার কথা ছিল, সেটা সম্ভব হয়নি। বিশ্বে মনে হয় আর এরকম কোনো দেশ নেই যেখানে শাসকরা জাতিকে বিভক্ত করে রেখেছে। শুধুমাত্র বাংলাদেশেই আমরা এই ধরনের অদ্ভুত অবস্থা লক্ষ্য করছি। সম্মানিত ভাইরা, বিভিন্ন সময়ে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। শাসক গোষ্ঠী নির্মমভাবে সেসব আন্দোলন সংগ্রামকে দমন করেছেন। সর্বশেষ ২৪-এর ৫ই আগস্ট এবং এই জুলাই আন্দোলন, এই আন্দোলনকে ফ্যাসিস্ট হাসিনা গণতন্ত্রের মুখোশ পরে যে নির্মমভাবে এই দেশের জনগণের উপরে, ছাত্রদের উপরে, সর্বস্তরের মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল, এটা দুনিয়ার সকল অন্যায় জুলুমকে হার মানিয়েছে। ৫ই আগস্টের পর জাতির প্রত্যাশা ছিল একটি সৎ মানবিক বাংলাদেশ গড়ে তোলার। সেজন্য সকলে ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখতে পাই যে এই ঐক্যের নেয়ামতের বদৌলতে ৫ তারিখ আল্লাহ রাব্বুল আলামিন ১৬ বছরের স্বৈর শাসনের পতন ঘটিয়েছেন। সেই ঐক্যকে আমরা বিভক্তির দিকে নিয়ে যাওয়ার কারণে আবার বাংলাদেশে পতিত স্বৈরাচারের দালালরা মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পাচ্ছে। এই অবস্থায় দেশকে যদি আমরা রক্ষা করতে চাই, স্বাধীনতার সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে চাই, মানবিক বাংলাদেশ যদি আমরা গড়তে চাই,
ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি সমাজ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই, তাহলে বিজয়ের স্বাদ যদি আমরা জনগণকে দিতে চাই, তাহলে আল্লাহ তাআলার সেই বাণীর দিকে ফিরে যেতে হবে, যেখানে আল্লাহ তাআলা বিজয়ের স্বাদ কিভাবে আস্বাদন করবে সেটা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের লোকেরা যদি সৎ হয়, মুত্তাকি হয়, খোদাভীরু হয়, জবাবদিহিতার অনুভূতি সম্পন্ন হয়, দুর্নীতি মুক্ত হতে পারে, খুন খারাপি অন্যায় জুলুম লুটপাট থেকে বেরিয়ে আসতে পারে, তাহলেই তারা প্রকৃত ঈমানদার, তাহলেই তারা হবে সৎ লোক, মুত্তাকি লোক। এই ধরনের মুত্তাকি লোক যদি কোনো সমাজে শাসকদের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে ব্যাপকভাবে তৈরি হতে পারে, আল্লাহ ওয়াদা করেছেন, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদে। আমি সেই জনপদের লোকদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেব, জমিনের বরকতের দরজা খুলে দেব। অবারিতভাবে আসমান এবং জমিন রহমত বরকত নাজিল করবে। এর মধ্য দিয়ে একটি দেশ উন্নতির দিকে যাবে, সমৃদ্ধির দিকে যাবে, কল্যাণের দিকে যাবে। প্রকৃত ন্যায় ও ইনসাফ সেখানে প্রতিষ্ঠিত হবে। জামাত ইসলামীর অঙ্গীকার হচ্ছে, এই বিজয়ের দিনে, এই মাসে আমরা বাংলাদেশকে একটি কল্যাণধর্মী সমাজে পরিণত করতে চাই। এখানে সর্বস্তরের মানুষের অধিকার আমরা দিতে চাই, আমরা বেকারত্ব মুক্ত করতে চাই, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। আমরা বিভিন্নভাবে যেই সব চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, প্রয়োজনে নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এই সব চক্রান্ত ষড়যন্ত্র রুখে দিয়ে আমরা এই সমাজকে আল্লাহর দ্বীনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, প্রকৃত সোনার বাংলায় এই বাংলাদেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজকের দিনে সেই অঙ্গীকার আমাদের হতে হবে। সে অঙ্গীকার নিয়ে আমরা বেরোবো, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায় জনগণকে আমরা ঐক্যবদ্ধ করব, সংগঠিত করব। আগামী দিনের সব ধরনের চক্রান্ত বানচাল করে দিয়ে বাংলাদেশকে প্রকৃত স্বাধীন বাংলাদেশে আমরা রূপান্তরিত করব, গড়ে তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই শক্তি দান করুন, সেই সাহস দান করুন। এই কামনা করে, বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের সামনে রয়েছে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রিয় নেতা, বাংলাদেশের মুক্তিবাদী মানুষের নেতা, একজন মানবিক নেতা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জননেতা ডাক্তার শফিকুর রহমান, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির
জননেতা নুরুল ইসলাম বুলবুল, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শাখা নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা ৭১-এর মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, শাহাদত বরণ করেছেন, আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, যারা স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মানুষের অধিকার, স্বাধিকার এবং একটি মানবিক সমাজ গড়ার জন্য লড়াই করেছেন, জীবন দিয়েছেন। বিশেষ করে গত ১৫.৫ বৎসর ফ্যাসিবাদী শাসনামলে যারা ফ্যাসিবাদী সরকারের হাতে নির্যাতিত, নিপীড়িত হয়েছেন, খুন এবং গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন, ঘর বাড়ি থেকে তারা বিতাড়িত হয়েছেন, সীমাহীন দুর্ভোগ স্বীকার করেছেন এবং তাদের দুঃশাসনের শেষ লগ্নে এসে ২৪-এর গণবিপ্লবে যারা জীবন দিয়েছেন, একইভাবে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, আহত হয়েছেন, যারা লড়াই করেছেন, আমি তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমার পূর্বে আমারই সহকর্মী জনাব রফিকুল ইসলাম খান বলে গিয়েছেন, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলগুলো লড়াই করেছি একটানা ১৫.৫ বৎসর। এ লড়াইয়ে আমরা আমাদের আপনজনদেরকে হারিয়েছি। বাংলাদেশ জামাতে ইসলামী এক এক করে শীর্ষ ১০ জন নেতা সহ আরেকজন গুরুত্বপূর্ণ নেতৃস্থানীয় ব্যক্তি এবং সহস্রাধিক সহকর্মীকে হারিয়েছে। অনেকেই গুমের শিকার হয়েছেন, আহত, পঙ্গু হয়েছেন। এরকম করে অন্যান্য রাজনৈতিক দল, উলামায়ে কেরাম, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুশীল সমাজের সদস্যবৃন্দ, এমনকি সাংবাদিক বন্ধুগণও সেই নিপীড়ন, খুন এবং গুমের শিকার হয়েছেন। আমাদের আন্দোলন আমরা করেছি এই সব কিছুর বিনিময়ে, কিন্তু ফ্যাসিবাদী সরকারকে আমরা তাড়াতে সক্ষম হইনি। ২৪শে জুলাইয়ে যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, সেই আন্দোলন ক্রমান্বয়ে বাংলাদেশের মানুষের মনোজগতে আন্দোলনের ঢেউ সৃষ্টি করতে সক্ষম হয়েছিল। এই আন্দোলনে কতজন প্রকৃতপক্ষে শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার নিখুঁত নির্ভুল তথ্য আমাদের কাছে নেই। আমরা একটি দল হিসাবে চেষ্টা করেছি আন্দোলনের এই শহীদ যোদ্ধাদেরকে তুলে আনতে, স্মরণীয় করে রাখতে, কিন্তু আমাদের ধারণা এ পর্যন্ত, আমাদের প্রয়াসে যাদের তথ্য আমরা পেয়েছি, প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। এই আন্দোলনে যে সমস্ত যুবকরা, যুবতীরা জীবনের দিকে ফিরে তাকায়নি, যে তরুণরা প্রাণচঞ্চল অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছিল, যে আনাসরা মাকে চিঠি লিখে তার জীবনের শেষ নোটিশ জানিয়ে দিয়েছিল, সেই রকমই একজন দুর্বার তরুণ, আন্দোলন এবং বিপ্লবের প্রতীক, বিপ্লবীদের মুখপাত্র, ইনকালাব মঞ্চের মুখপাত্র, আমাদের প্রিয় শরীফ ওসমান হাদিকে গেল শুক্রবারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করার উদ্দেশ্যে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমরা তার জীবন নিয়ে শঙ্কিত, শুধু শঙ্কিত নই, দারুণভাবে শঙ্কিত। আজকে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে। জানি না আল্লাহ তাআলা তার কপালে, কিসমতে, ভাগ্যে কি লিখে রেখেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তো মৃতকেও জীবিত করতে পারেন। তুলিজুল হাইয়া মিনাল মাইয়্যিত, আল্লাহ বলেন হাইয়া মিনাল মাইয়্যিত।
যে আমি মৌতের ভিতর থেকেও জীবন দিয়ে বের করে আনতে পারি, এবং আল্লাহ তা দুনিয়াবাসীকে বহুবার দেখিয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে বিগলিত চিত্তে দোয়া করি, আল্লাহ তাআলা তার কুদরতের হাত হাদির দিকে সম্প্রসারিত করে তাকে তিনি আবার বিপ্লবী হিসাবে আমাদের কাছে ফিরিয়ে দিন। প্রসঙ্গক্রমে এখানে বলতে হয়, তার উপরে এই বেদনাদায়ক কাপুরুষিত এই আক্রমণের কারণে আজকে গোটা দেশবাসী, যাদের মনে সামান্য মানবিক মূল্যবোধ আছে, সবাই দারুণভাবে ব্যথিত। তারা সকলে সমবেদনা জ্ঞাপন করছে। এমনি প্রেক্ষাপটে আজকে অত্যন্ত দায়িত্বশীল একটি জায়গায় থেকে বর্তমানে কার্যত বাংলাদেশ এই কয়টা দিন যাদের নিয়ন্ত্রণে চলবে, সেই নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, যা আমি বিশ্বাস করি আমার মতো সমস্ত মানুষকে আহত করেছে। তার উদ্দেশ্য দেখা আমাদের দায়িত্ব নয়, বক্তব্যের বিষয়ে জাতির সামনে এসেছে, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেনি। অথচ তিনি আছেন একটি নিরপেক্ষ জায়গায় বসে। আমি তাকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। জাতির মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। আপনাকে প্রমাণ করতে হবে আপনি যে সেনসিটিভ জায়গায় এখন দায়িত্ব পালন করছেন, এই জায়গায় দায়িত্ব পালনের জন্য আপনি উপযুক্ত ব্যক্তি। এটা আপনাকেই প্রমাণ করতে হবে। এই জন্য আমি অনুরোধ করব, দেরি না করে তিনি যেন তার বক্তব্যটি জাতির সামনে স্পষ্ট করেন। তাহলে জাতি তার ব্যাপারে যদি কোনো দুঃখ পেয়ে তাকে হয়তো দূর হবে, না হয় জাতি সিদ্ধান্ত নেবে, দুইটার যে কোনো একটা হবে। আমরা উনি এবং উনার মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন, তাদের সকলের সাথে কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা কেউ দায়িত্ব জ্ঞানহীন কোনো আচরণ এই জাতির সাথে করবেন না। সকল জায়গা থেকে আমরা দায়িত্বপূর্ণ আচরণ দেখতে চাই। সরকার শরীফ ওসমান হাদির ব্যাপারে, তার চিকিৎসার ব্যাপারে তারা পদক্ষেপ নিয়েছেন, সরকারকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা এটাও চাই না এইরকম তরুণ বিপ্লবীরা আহত হবে, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তারপরে সরকার নড়ে চড়ে বসবে, আমরা এটাও চাই না। বরঞ্চ এই অবস্থা, এই দুঃসাহস কেউ যাতে না দেখাতে পারে, এই জন্য সরকারকে তার দায়িত্ব অবশ্যই পালন করতে হবে। আজকে অনেকের পদত্যাগের ব্যাপারে দাবি উঠেছে, আমরা তাদেরকে অনুরোধ করব, আপনারা পদত্যাগ নয় বরঞ্চ দায়িত্ব পালনের যোগ্য, এটাও আপনারা প্রমাণ করুন। যদি প্রমাণ করতে ব্যর্থ হন, মনে রাখবেন 5 আগস্ট বারবার ফিরে আসবে। কিন্তু এটা আমাদের কামনা নয়। কেন বারবার এই জাতি জীবন দিবে? কেন রক্তের হুলি খেলা হবে? আমাদের কামনা হচ্ছে আগামীর একটি ঐক্যবদ্ধ, মানবিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। যেই তরুণরা বিজয় এনে দিয়েছে, আমরা এই বাংলাদেশ তাদের হাতে তুলে দিতে চাই। এই জন্যই আজকে তরুণরা টার্গেট, এর জন্যই আজকে বিপ্লবীরা টার্গেট। আমরা ওই সমস্ত দুষ্কৃতিকারীদেরকে বলতে চাই, এইভাবে কাপুরুষোচিত হামলা করে 2-1 মানুষকে দুনিয়া থেকে উঠায় দেওয়ার যে ষড়যন্ত্র তোমরা করছো জাতিকে ভয় দেখানোর, তোমাদের প্রত্যেকটি বুলেটের আঘাত এই জাতিকে নতুন করে জীবন দিবে ইনশাআল্লাহ। অতএব সাবধান। যদি ভালো হয়ে যাও ভালো, যদি ভালো না হোক তাহলে এই জাতি তার প্রয়োজনীয় পাওনা সকলের কাছ থেকে আদায় করে ছাড়বে। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল
জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্ত দেখতে চাই না, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা এটাও চাই না যে আমাদের জাতির উপর বাহির থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক, এইটা আমরা বরদাস্ত করব না। 54 বছর আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, অবিচার নয় সকলের জন্য সুবিচার, বেকারত্ব নয় হাতে হাতে কাজ। এই নিয়ে আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। জাতি, এই পুড় খাওয়া জাতি 54 বছর তারা বিভিন্ন শাসন দেখেছে। এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্যে। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরানা সেই কাসুন দিয়ে জাতি আর দেখতে চায় না। এগুলাকে পায়ের তলায় ফেলে দু পায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি। আগামীতেও গড়ে ভাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। ফেসিবাদের সাথে অনেকেই আপোষ করেছেন, বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন। জামাতকে আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন, কিন্তু আপোষের প্রস্তাবনাকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না। তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব, যার কাছেই পাব তাকে আমরা জড়িয়ে ধরব। আজ জাতি বৃহত্তর লক্ষ্যের দিকে আগাচ্ছে। গরম ভাতে বিড়াল খুশি হয় না, কারণ বিড়ালের মুখ পুড়ে। জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে, তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে যারা ফেসিবাদী ছিলেন তাদেরকে নতুনভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন। তারা সেই পুরানা পচা আমলে ফিরিয়ে নিতে চান। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন। আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি না থাকেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সম্মানিত বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ। আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলোর সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ
এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ। বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্নার আমরা শুনতে চাই না, যে এই সমাজ আমাকে অপমান করেছে, এই বক্তব্য আর শুনতে চাই না। বরঞ্চ তারা যেন মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের তরুণরা যেন বলতে পারে, আমরা আর হাত পাতা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। এজন্য আমাদের কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন, আমরা যদি নির্বাচিত হই, অর্থাৎ তারা যদি নির্বাচিত হন, তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো, আসুন। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখুন, এই জাতিকে নূতন করে কিছু দিন। আমাদের আশা হতো আমাদের বুক ভাঙা জাতিকে, আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই। শর্ত মাত্র 3টা। আমি প্রথমে 2টা বলেছিলাম, তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ। নাম্বার 1, যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে, তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন, অংশগ্রহণকারী হবেন। এই 3 বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না আগামী দিন আল্লাহ তাআলা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ মহান সৃষ্টি জগতের সব কিছুর বাদশাহী আমার, আমি আল্লাহ। এরপরে সেই আল্লাহ তাআলা বলছেন, তবে দুনিয়ার শৃঙ্খলার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি গোষ্ঠী ভাষা বর্ণ আমি তৈরি করেছি। ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট মুলুকিয়ত দিয়ে থাকি, কর্তৃত্ব দিয়ে থাকি, শাসন ক্ষমতা দিয়ে থাকি। আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই, সমাজের শৃঙ্খলার জন্য দেই, শান্তির জন্য দেই। তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত, তানজিউল মুলকা মিম্মান তাশা। তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম। 7 জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম। অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই।
সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24-25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকায়েই থাকবো। আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন, যারা এর দায় দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ কেউ এর আগে জেল কেটেছেন এই ফেসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফেসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব 71কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে 24কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্য আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আজীবন ইনশাআল্লাহ। 24-এর বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছেন। এখন এই জাতির কাছে আমানত, রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলখানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবহু এগুলা প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই। এ কাজ করবেন না। আপনাদের 2-1 জনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাট পিস নয়, ভালো লাগলে পুরোটা, না লাগলে আউট, সারাটা আউট, ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করব না আপনাদের বিরুদ্ধে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের 4র্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না। এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ, আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই 2 সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়। 2 চোখ দিয়ে দেখতে হবে, 1 চোখ দিয়ে নয়, যাতে ইনসাফ কায়েম হয়। যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা
সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন, আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়, আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায় তবু আমাদের সমর্থন পাবেন, কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার দুইটা পার্ট, একটা হচ্ছে নিউজ আর একটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে, আপনার কণ্ঠ কেউ রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। একটা প্রভাবশালী দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে, তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম মোকাবেলা করব না, তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেব। কয় হাও, চুমু দিয়ে বলবো আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত হয়। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আজকের এই বিজয় দিবসে আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ। সভাপতির বক্তব্য আমিও শুনব, আপনারাও শুনবেন, এর আগে কেউ উঠবেন না। আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধীবৃন্দ, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির, সাবেক ছাত্রনেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। বিসমিল্লাহির রহমান রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত, মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সংগ্রামী সম্মানিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সমবেত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আমিরে জামাত সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আমি ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমিরে জামাত সহ আমাদের নেতৃবৃন্দকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। বহু ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের আয়োজনকে সফল করেছেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। উপস্থিত সর্বস্তরের ছাত্র জনতাকেও মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে আমিরে জামাতের নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনেছি। আমরা 1971 সালের 16 ডিসেম্বর আমরা আমাদের বাংলাদেশকে আমরা অর্জন করেছিলাম। আমরা সেদিন বিজয় অর্জন করেছিলাম এবং সেই রক্তক্ষয়ী সংঘর্ষের পরে 9 মাসের আন্দোলন সংগ্রামের পরে আমরা একটি নতুন ভূখণ্ড পেয়েছিলাম যার নাম বাংলাদেশ। কিন্তু দীর্ঘ 54 বছরেও
আমরা স্বাধীনতার যে প্রকৃত স্বাদ সেটি আমরা অর্জন করতে পারিনি। স্বাধীনতার প্রকৃত স্বাদ মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কথা বলার অধিকার, মত প্রকাশের অধিকার, সভা সমাবেশের অধিকার, আমাদের মানবাধিকার, আমাদের ন্যায্য অধিকার থেকে শুরু করে ন্যায় বিচার পাওয়ার অধিকার, এই সমস্ত অধিকার থেকে দেশের জনগণকে বঞ্চিত করে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। স্বাধীনতা অর্জনের পর, বিজয় অর্জনের পর একটা দেশের সবচাইতে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সবচাইতে বড় শক্তি হচ্ছে সার্বভৌম শক্তি। দুর্ভাগ্যজনক হলো সত্য, যাদের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই ফ্যাসিস্ট অপশক্তির ষড়যন্ত্র এবং চক্রান্তের মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌম শক্তিকে প্রতিবেশী রাষ্ট্রের হাতে বর্গা দিয়েছিল। আমরা লড়াই সংগ্রাম করেছিলাম তরুণদের নেতৃত্বে। 5 আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা শুধুমাত্র ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করি নাই, বরং এই দিনে আমাদের হারিয়ে যাওয়া যে সার্বভৌম শক্তি সেটিকে আমরা ফিরে পেয়েছিলাম। সুতরাং আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা আমাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রা সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য, আত্মনির্ভরশীল, মানবিক, ন্যায় এবং ইনসাফের একটি বসবাসযোগ্য বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা আগামী দিনে সুখী, সমৃদ্ধশালী, বসবাসযোগ্য বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্য দিয়েই আগামী দিনে প্রকৃত অর্থে আমরা আমাদের বিজয়ের স্বাদ আমরা অর্জন করতে চাই, লাভ করতে চাই। আগামী দিনে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনের দিনেই গণভোট দেওয়া হয়েছে। আমরা বারবার দাবি জানিয়েছিলাম গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হতে পারে না। এরপরও সরকার কার পরামর্শে এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন আমরা জানি না, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার, জুলাই সনদকে মূল্যহীন করার একটি চক্রান্ত ছাড়া এটি আর কিছুই নয়। আগামী দিনে দেশের জনগণ সংস্কারের পক্ষে হা বলবে, ন্যায় এবং ইনসাফের পক্ষে হা বলবে, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পক্ষে হা বলবে। আগামী দিনে বৈষম্যহীন বাংলাদেশের পক্ষে হা বলবে। দুর্নীতি, সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আগামী দিনের জনগণ হা বলবে। সুতরাং জাতীয় নির্বাচনের দিনে, আগামী দিনে যে গণভোট হবে, সেই গণভোটেও আমরা সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের পক্ষে, জুলাই সনদের পক্ষে, আমরা হা ভোটের পক্ষেই গোটা দেশের জনগণকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনকে জনগণের বিজয়ের নির্বাচন হিসাবে পরিগণিত করার জন্য আমরা ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আসুন আগামী দিনে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, খুন এবং ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা এমন এক ফলাফল আমরা নিয়ে আসি যার মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ একটা নতুন গণতান্ত্রিক অভিযাত্রার দিকে এগিয়ে যাবে। তাহলেই আজকের আলোচনা সভা সার্থক হবে। আবারও প্রধান অতিথি সহ সবাইকে ধন্যবাদ, সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা একটু হলে বসবেন, সাংবাদিকরা ডান পাশের গেট দিয়ে যাবেন।
সাংবাদিকেরা যেতে চাইলে ডান দিক দিয়ে যাবেন, আর বাকি ভাইয়েরা মাঠে নামাজের ব্যবস্থা